এখন আমরা দেখছি শিক্ষকদের মর্যাদাটা এখন অনেক নিচে নেমে গেছে। কাদের কারণে? ছাত্রছাত্রীদের কারণে। কারণ ছাত্রছাত্রীরা এখন শিক্ষকের যে সবার উপরে একটা মর্যাদা, সেটা কিন্তু তারা এখন আর মনে রাখছে না। হয়তো এটা অভিভাবক শিক্ষকদের কমিউনিকেশনের জন্য, ছাত্র শিক্ষকের একটা যে আন্তরিকতা, সুলভ মনোভাব, এটা তাদের মধ্যে এখন কম লক্ষ্য করা যায়। আমি 2004 সালে এখানে নিয়োগপ্রাপ্ত। আমি তখন অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কথা বলবো, তারা কিন্তু এখনো আমাদেরকে স্মরণ করে। যদি এসএসসি পরীক্ষা দেয় তাহলে মোবাইলের মাধ্যমে তারা আমাদের দোয়াটা কাম্য তাদের জন্য। এইচএসসি দেয় তাও। রিসেন্ট আমাদের এক ছাত্রী ফার্মে, তার বাবা গম গবেষণায় চাকরি করেন, তার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তিনি স্কুলকেও মনে রেখেছে, রিসেন্ট এসে আমাদের মিষ্টি খাইয়ে গেছে। কিন্তু আমরা অনেক অভিভাবকদের বাচ্চা কাচ্চা দেখছি যে ভালো একটা অবস্থানে রিসেন্ট যাচ্ছে, কিন্তু শিক্ষকদের জানানোর মতো প্রয়োজন মনে করছে না। এটা আসলে প্রত্যেক বাবা মাদের উচিত যে যেহেতু ভিত্তিটা আমাদের এখান থেকেই, আমরা যেহেতু প্লে থেকে 5 পর্যন্ত পড়াচ্ছি, এই প্লে থেকে 5 পর্যন্ত পড়ানোর কারণে তার ভিত্তিটা মজবুত হয়েছে বিধায় সে আজকে কিন্তু ভালো একটা অবস্থানে যেতে পারছে। একটা শিশু যখন জন্ম নেয় প্রথম কিন্তু মা বলতে শেখে না? সেই মাটা যদি ভালো মতো কথা মা উচ্চারণটা না পারে তাহলে কিন্তু মা জন্মর ব্যর্থ না। সেরকম আমরা যেভাবে শিশুদের, প্রত্যেকটা শিক্ষক যেভাবে আমরা বাচ্চাদের শ্রম দিয়ে থাকি, সেই হিসেবে আমি বলছি আপনারা আমাদের শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার কথা অবশ্যই শিখাবেন। কারণ আমরা বাচ্চাদেরকে, যখন আপনি বাচ্চাদেরকে আমাদের এখানে দিচ্ছেন, তখন কিন্তু আমি এবং আমরা আমাদের সন্তানের মতোই দেখি। আসলে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। যেমন আমরা দেখি অনেক সময় বাড়ির কাজটা কিন্তু বাবা মা দুজনকেই দেখতে হয়। অনেক সময় বাড়ির কাজের খাতায়, আমি আমার দিকটা বলতেছি, দেখি যে লেখাটা এত খারাপ, কাটাকাটি, তখন কিন্তু অলরেডি কথা বেরিয়ে যায় যে একটা শিশুকে বাড়ির কাজ করিয়ে দিয়েছে, কিন্তু তার খাতাটা যে আসলে লেখাটা সঠিক হয়নি, লেখাটা সুন্দর হয়নি, এটা তিনি দেখার চেষ্টা করেন। এটা কারণ কি জানেন? আগেকার মায়েরা কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় দিয়েছে, আর এখনকার মায়েরা, হয়তো সবাই না, আমার কথাটাকে খারাপ দৃষ্টিতে দিবেন না, অনেকে মোবাইল নিয়ে এখন ব্যস্ত। হ্যাঁ, কারণ আমরা যখন আগের বাচ্চা পড়িয়েছি, এখন পড়াতে গেলে যদি কোনো বাচ্চা কম পারে তখন কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে যে এই বাচ্চাটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। আমাদের কিন্তু মাথায় সবসময় এটা চেষ্টা থাকে, কিন্তু আমাদের স্কুলে ধরেন একটা বাচ্চা 4-5 ঘন্টা থাকে, সেখানে আমরা 4-5 ঘন্টা দেওয়ার পরে আপনার কাছে কিন্তু 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আপনার কাছেই থাকছে। শিক্ষকদের সাথে যদি অভিভাবকরা একটু সময় দেন তাহলে অবশ্যই আমি ভাববো যে আপনার বাচ্চা সঠিক স্থানে যাবেই, এটাতে কোনো ভিন্ন মত নেই। কিছু কথা বলতে সুযোগ দিতেই হবে, কারণ যেহেতু আমরা অনেকদিন পর একটা কথা বলার সুযোগ পেয়েছি। সন্তোষ স্যারের আমলেও যেটা আমাদের আজাদ স্যার ইতিমধ্যেই বলেছে যে গ্রামার ব্যাকরণের কথাটা, আসলে আমরা গ্রামার ব্যাকরণ এখনো পড়াচ্ছি, কিন্তু আগে আমাদের গ্রামারে 100 মার্কের পরীক্ষা হতো, ব্যাকরণেরও হতো, কিন্তু অনেক অভিভাবকের, সাবেক প্রিন্সিপাল স্যারকে ওনারা হয়তো বলেছেন যে বাচ্চাদের জন্য ওটা অনেকটা চাপ হয়ে যায়, এই কারণে এটা কমিয়ে এখন ওই বাংলার সাথে ইনক্লুড করা হয়েছে, ইংলিশের সাথে গ্রামারটা ইনক্লুড করা হয়েছে। পড়াই যে না তা না, এটাও আমরা পড়াই। আসলে বাচ্চাদের কেজি স্কুল মানেই এক্সট্রা কিছু শিখতে হবে। আমি যদি প্রাইমারি এবং কেজিকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু হবে না। আপনি অনেক টাকা পয়সা খরচ করে কেজি স্কুলে দিচ্ছেন, কিসের জন্য? যে তাদের থেকে অবশ্যই এক্সট্রা কিছু নিয়ে বাইরে যাবে না।
তো সেখানে যদি আমরা গ্রামার ব্যাকরণ এটাকে চাপ বলি, বা আমাদের কিন্তু আগে আরেকটা কেজিতেও সাধারণ জ্ঞান বই ছিল, এটাও স্যারের হয়তো গার্জিয়ানের হয়তো কথার অভিযোগের কারণে হয়তো চেঞ্জ করেছে, দেয়নি, বাতিল করেছে। সাধারণ জ্ঞান থেকেও বাচ্চারা অনেক কিছু শিখতো। তো এই জিনিসগুলো আসলে আপনাদের বাচ্চা, আপনি শহরেও যাবেন, দেখবেন বাচ্চাদের কিন্তু অনেক চাপ। এই চাপেই তারা কি হয়, এক সময় ভালো লক্ষ্যে পৌঁছে যায়। কারণ এখন যদি আপনাদের বাচ্চাদেরকে সেই সময়টা না দেন, চাপ নেওয়ার ক্ষমতাটা ছোট থেকে না দেন, তাহলে কিন্তু হবে না। আসলে এখানে আমাদের যে নতুন অধ্যক্ষ স্যারকে আমরা পেয়েছি, উনি, আমরা যখন মায়ালাম স্যার চলে যাচ্ছেন তখন শুধু আপনারা চিন্তিত না, আমরাও চিন্তিত ছিলাম যে আমাদের এই দেবীগঞ্জ কেজি স্কুলে একজন এমন অধ্যক্ষ আসুক যেন তিনি স্কুলের ভিত্তিটা আরো মজবুত করতে পারে। মায়া আলম স্যার যদি দিয়েছে 50%, আমরা তার কাছে আশা করবো 100%। আমরাও তার কাছে নতুন, জানি না, স্যার অনেক চিন্তা ভাবনা করেছে, তবে স্যারের একার পক্ষে এগুলো করা সম্ভব নয়। যদি অভিভাবক এবং শিক্ষক আমরা যদি স্যারকে সহযোগিতা করি, স্যারের সঠিক লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। আর বেশি কিছু না বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আনোয়ার আনোয়ার কিছু বলবে, আমাদের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। এবার খুব সংক্ষিপ্ত। ধন্যবাদ। আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, পাশে উপস্থিত উপাধ্যক্ষ ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় চাচা ডাক্তার আনোয়ারুল আনু, পাশে টুটুল চাচা এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন, এবং সামনে উপবিষ্ট অভিভাবক অভিভাবিকা, সবাইকে শ্রেণীভেদে সালাম এবং আদর। আজকে আমি আমার জীবনের গল্প দিয়ে শুরু করব, যে স্কুল জীবনটা, কেজি স্কুল, প্রাইমারি স্কুল, এই দুটার মধ্যে কি পার্থক্য, এটা আমাকে বলতেই হবে, আমার জীবন থেকে বলতে হবে। আমি যখন স্কুলে পড়তাম, আমি নতুন বন্দর প্রাইমারি স্কুলে পড়তাম। সেখান থেকে আমি ক্লাস 5 পাস করে এমএ স্কুলে যখন আসি, আমি ইংরেজি বলতে পারতাম না, সত্যি কথা। আমার পাশে আছে অভিভাবিকা, এই যে আমার বন্ধু ওয়ালিদের মা, সে আমার সহপাঠী ছিল, ওয়ালিদ। আমরা ক্লাস 6 যখন ঢুকছি, ইংরেজি পড়তে পারি না, গ্রামার। ওই সময় স্যার আমাদেরকে পড়াচ্ছিল, জুট রচনা পড়াচ্ছিল। আমি তো ইংরেজি উচ্চারণই করতে পারি না, আর এরা দেখি সব বলতে পারে, চটচট করে বলতে পারে। তখন আমি মায়ের ভয়ে পিছনে, সবার পিছনে বসি, প্রত্যেক দিন এসে পিছনে বসি, কারণ আমি তো পড়তেই পারতাম না। এবং আমার মা একদম অশিক্ষিত, লেখাপড়াও জানে না, আমি নিজেই তাকে সইটা শিখেছি। তা প্রাইমারি স্কুলে আমরা যখন পড়তাম, ওখানে সব জামা কাপড় নিয়ে, বই টই নিয়ে, পাশে নদী ছিল, ময়নামতির চর, ওখানে আমরা লুকায় রাখতাম। বই লুকায় টুকায় রাখে, সারাদিন রোদের মধ্যে ঘুরে, নদীর মধ্যে ঘুরে ঘুরে সাঁতার টাতার কেটে আবার ঠিক 4টার সময় বই টই গুছাই নিয়ে বাসায় চলে যেতাম। মাও খোঁজ নিত না, জানতো না। এইভাবে কষ্ট করে যেমনি করে হোক এনএল স্কুলে চান্সটা তবুও পেয়েছি। কিছুটা হয়তো ঐশ্বরিক একটা জ্ঞান ছিল। আমি স্কুলে কখনোই পড়া পারতাম না, কখনোই না। 2 লাইন মুখস্থ করার মতো যোগ্যতা আমি আনোয়ারের ছিল না। আজকে আমি এই স্কুলের টিচার। এটা কিভাবে সম্ভব হলো একটু একটু বলি। আমি যখন এই পাশাপাশি এই ছেলেগুলা, এই যে ভালো ভালো ছেলেগুলোর পাশে বসতাম, মায়ের খাইতাম,
চেষ্টা করতাম, বারবার চেষ্টা করতাম, করে 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 যখন আমি ক্লাস 8-এ উঠি, আমার রোল ছিল প্রথমে 58। আমি যখন ভর্তি হই 58 শেষের রোল, মানে 60 পর্যন্ত 60 জন নিত স্টুডেন্ট, তার মধ্যে আমার রোল ছিল 58। আর এদের রোল ছিল 3, 4, 5, 10 এগুলো করতো। পারতাম না, মায়ের খেতাম, পারতাম না, পড়তাম এদের সাথে। আমি কিন্তু খারাপ স্টুডেন্টদের সাথে ঘুরতাম না, যদিও না পারতাম এই ভালোদের সাথেই ঘুরতাম। এদের সাথে আমার বন্ধুত্ব ছিল। এরা আমাকে ডাকতো কারণ আমি একটু গান বাজনা পারি, একটু গান টান করে এদের সাথে আড্ডা দিই। এই সুবাদে তাদের সাথে আমার একটা সম্পর্ক ভালো ছিল। এইভাবে করতে করতে যখন আমি ক্লাস 8-এ উঠি, তখন আমার রোল হয়ে গেল 9। ক্লাস 8-এ আমার রোল হয়ে গেল 9। তখন আমি এদের সাথে পড়তে পড়তে, এদের সাথে মিশতে মিশতে, চলতে চলতে আমি আস্তে আস্তে এসএসসি পাস করি, ইন্টার পাস করি, ডিগ্রি পাস করি। আজ শেষ পর্যন্ত আমি এই স্কুলের টিচার। যে স্কুলের বাচ্চাদের সাথে আমি কোনোদিনও পারতাম না, সেই স্কুলের টিচার আমি। এটা হলো আমার জীবনের গল্প। ভালো সঙ্গ, আমাকে ভালো সঙ্গের জন্যই কিন্তু আমি ভালো পথে চলতে পেরেছি, আসতে পেরেছি। আজকে যেটা বলবো, আমাদের কবিতা ম্যাডাম একটা কথা বলে গেল, পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যাই বলেন না কেন, আমরা এখানে ক্লাস 9, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত রাখি বাচ্চাদের। সারাটা দিন আপনাদের সাথে থাকে, আপনাদের পাশে থাকে, আপনাদের বেডে ঘুমায়। বাচ্চাদেরকে অবশ্যই পারিবারিক শিক্ষা দিবেন। আমি ক্লাসে যখন ঢুকি, ক্লাসে ঢুকে প্রত্যেকটা বাচ্চার